হ্যাঁ বিপ্রতীপ, আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ ভাই, শুনতে পারতেছি ভাই। আচ্ছা, তাহলে আই থিঙ্ক কি আমাদের অডিয়েন্সও অনেকে চলে আসছে। সো পরে হয়তো আর অনেকে আসবে। আর এখানে আমি আহ, অনেক জায়গায় হচ্ছে লিঙ্ক শেয়ার করি নাই, কারণ হচ্ছে পরবর্তীতে যেহেতু এটা আমি ইউটিউবে ছাড়বো, সো আই থিঙ্ক যাতে নয়েজ কম হয় এই জন্য আমরা কয়েকজনকে নিয়েই আমরা শুরু করে দিব। তো এখানে যারা আছে বেশিরভাগই সেকেন্ড টাইমার আছে। সো তুমি তো সেকেন্ড টাইমার ছিলা, তাই তো? সেকেন্ড টাইম দিয়ে জি তারপর। ভাই, হ্যাঁ। সেকেন্ড টাইমার ছিলাম এবং শুধু সেকেন্ড টাইমার না, আমার সেকেন্ড টাইমারে যদি বলি যে সেকেন্ড টাইম আমার সবচেয়ে বড় বাধা কি ছিল, সবচেয়ে বড় বাধা ছিল ম্যাথ। কারণ আমি ফার্স্ট টাইম মেডিকেল প্রিপারেশন, সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন, ফার্স্ট টাইমে যখন জিএসটি তে অ্যাটেন্ড করি তখন আমি ম্যাথ স্কিপ করি। এবং টোটাল বলতে গেলে আমি 2022 সালে যেদিন আমি শেষ হায়ার ম্যাথ পরীক্ষা দিই, সেদিন ছিল আমি ম্যাথ শেষ করছিলাম। আর ম্যাথ শুরু করি 2024 সালে, জাস্ট মেডিকেলের এক্সামের রেজাল্টের পরে। মানে আমার যে অবস্থা ছিল সেটা আমি মনে করি অন্য কোনো সেকেন্ড টাইমার ছিল না এই পর্যন্ত, যারা ফার্স্টে চান্স পাইছে, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাইছে সেকেন্ড টাইমার হিসাবে। এরকম মানে আমি ব্যতিক্রম, যে এতদিন ম্যাথ করি নাই। তারপর হঠাৎ করে চিন্তা হইলো যে যেহেতু মেডিকেল হয় নাই, তার মানে যাই হোক বায়োলজি রিলেটেড কিচ্ছু পারবো না, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট লাগবো আমার, তাও সাস্টি লাগবো। আর সেই সব অপশন আমার কাছে জিএসটি ছিল, ওইটাই আমি জাস্ট ম্যাথ, মানে এটা আশাও করি নাই হয়ে যাবো। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আহ বিপ্রতীপে অনেক কিছু বলে দিছে। সো আমি জানি তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তারা অনেকেই আমাকে কোয়েশ্চেন করে যে ভাইয়া, আসলে সেকেন্ড টাইমে তো ফার্স্ট টাইমে হচ্ছে আমি মেডিকেলে প্রিপারেশন নিছিলাম, সেকেন্ড টাইমে মেডিকেলে নিছিলাম, আমি কি আসলে পারবো কিনা, জিএসটি তে ম্যাথ দাগাইতে পারবো কিনা? তার জ্বলন্ত উদাহরণ তো এই যে বসা আছে। তো আমি হচ্ছে তাকে, সে আমার কোর্সে ছিল, মেন্টরশিপ কোর্সে ছিল, এবং আমি তার কাছে কিছু কোয়েশ্চেন করব তোমরা যারা সেকেন্ড টাইমার আছো, যাতে করে তোমাদের অনেক বেশি বেনিফিট হয়। তো আমি তাকে এক এক করে কোয়েশ্চেন করব। সো প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে প্রথমবার কেন চান্স হয় নাই। তো বিপ্রতীপ, তুমি মানে আমাদের হাতে সময় আছে হচ্ছে 40 মিনিট। সো তুমি আর কোয়েশ্চেন আছে মনে করো 5টার মতো 6টার মতো। সো তুমি ওইভাবে একটু গুছায়া একটু বলার চেষ্টা করো যে প্রথমবার কেন চান্স হয়নি। হ্যাঁ, বলো। বিপ্রতীপ, তোমাকে শোনা যাচ্ছে না? ওকে ভাই, প্রথমবার হ্যাঁ, ছিল হ্যাঁ। হচ্ছে আমার সমস্যা টাইম ম্যানেজমেন্ট, যেটা সবচেয়ে বড় ভয়াবহ। আচ্ছা। এবং টাইম ম্যানেজমেন্ট, এবং আমি অতিরিক্ত অনেক কিছু পড়ছি, মানে বলতে গেলে অতিরিক্ত পড়ছি, যেটা প্রয়োজন হয়েছে ওইটাও না, মানে বুঝতে পারি নাই তো। কারণ কোচিং সেন্টার শিট দিল, ওইটা ইম্পর্টেন্ট মনে করছি, কোচিং সেন্টারে বই ইম্পর্টেন্ট মনে করছি, কিন্তু নিজেই স্টাডি করিনি। এই দুইটা কারণে আমি প্রথমবার মানে ভালো জায়গায় চান্স পাওয়ার কথা সত্ত্বেও আমি পাইনি, যেখানে আমার বন্ধুরা চান্স পাইছে। আর সেকেন্ড টাইমে আসার পরে আমি বুঝতে পারছি যে আমার নিজের পড়তে হবে। এবং তো নিজের পড়াশোনাটাই নিজে গুছাই নিয়ে পড়াশোনা করছি, যার কারণে আমি চান্স পাইছি। আচ্ছা, তাহলে আমি যদি একটু সামারি করি বিপ্রদীপের কথা, যে সে ফার্স্ট টাইমে না চান্স না পাওয়ার পেছনে যেটা সে মেন কারণ যেটা ভাবতেছে, যে সে নানান জায়গায় কথাবার্তা শুনছে কিন্তু অ্যাকচুয়াল গাইডলাইনটা পায় নাই যে কিভাবে কিভাবে তার করতে হবে এবং কিভাবে আগানো উচিত। তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের যারা পরীক্ষা দিচ্ছ সেকেন্ড টাইম, সামনে যারা পরীক্ষা দিবা জিএসটি তে, এবং সাস্টের মতো একটা জায়গা যদি আসতে চাও বিপ্রদীপের মতো ভালো একটা র্যাঙ্ক করে, তাহলে ডেফিনেটলি তোমাকে সঠিক ট্র্যাক সম্পর্কে জানা লাগবে, যে তুমি সঠিক গাইডলাইন সম্পর্কে তোমার অবগত থাকা লাগবে। তুমি যদি শুধুমাত্র বই হাতে নাও আর শুধুমাত্র ধুমায় পড়তে থাকো গরুর মতো, ওইটা দিয়ে হয় না, তাই তো? যেটা হচ্ছে তোমাকে, ওই যে সে বলছে যে টাইম ম্যানেজমেন্ট, তাই না? তার মানে তোমাকে আমি প্রত্যেকটা ভিডিওতে আমি বলে, আমার মেন্টরশিপ কোর্সে, যে টাইম ম্যানেজমেন্টের যে বিষয়টা, যে তুমি একটা ম্যাথ পারো কি না, ডোন্ট বোদার অ্যাবাউট দ্যাট। বিশ্ববিদ্যালয়ে এটা দেখেই না তুমি একটা ম্যাথ আসলে 30 সেকেন্ড বা 36 সেকেন্ডের ভিতরে পারো কিনা, এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। তো সেক্ষেত্রে বিপ্রতি বিষয়টা সে নোটিস করছে, এবং সেটা সে অবশ্যই অবশ্যই পরবর্তীতে সে এটা কাটায় উঠছে। আচ্ছা, পরবর্তীতে যেটা তাকে কোশ্চেন করব, যে সেকেন্ড টাইম যে দিবে সেটা কিভাবে এবং কেন ঠিক করলো, এবং কিভাবে ঘুরে দাঁড়ালো আসলে, মানে হঠাৎ করে তার মানে এমন কি হয়েছে, বা কিভাবে থিঙ্কিং হইলো যে তার আসলে সেকেন্ড টাইম দেওয়া উচিত, এবং তার কনফিডেন্টটা কিভাবে আসলো, এবং সে যে সেকেন্ড টাইমে ভালো কিছু করবে সেই যে অনুভূতিটা বা সেই যে মোটিভেশনটা সে কিভাবে আসলে ওইটা গেইন করছে, সেটাই আসলে জানতে চাইবো। হ্যাঁ বিপ্রতীপ। আসলে সেকেন্ড টাইম দেওয়ার তো ইচ্ছা ছিল না, প্রথমবার তো ফেল ফেল হওয়ার পর যখন চান্স হয় নাই, তখন একবার ইচ্ছে হইলো আচ্ছা সেকেন্ড টাইম যেহেতু একটা অপশন আছে, এটা একটা ট্রাই করা যাক দেখি।
হয় কিনা, যেহেতু মেডিকেলে দেখলাম আমার সময় অনেকে সেকেন্ড টাইমার চান্স পাইলো, 5 নাম্বার কাটা ছিল, দেখলাম মার্ক তুললে কোনো সমস্যা নাই। তা আমি যার কারণে একদম ফুল ফোকাসড ভাবে মেডিকেলের জন্য পড়াশোনা শুরু করলাম। কিন্তু ওই 5 নাম্বার মাইনাসের কারণে এবার চান্স হয় নাই, 5 নাম্বার মাইনাসের কারণে এবার চান্স হয় নাই। তো যখন তারপরে রিসেন্টলি আপনার ভিডিও আমি স্ক্রল করতে করতে পাই, যে দেখি আপনিও সেকেন্ড টাইমার, আপনারও কোনো জায়গায় হয় নাই কিন্তু হওয়ার কথা ছিল, আপনার বন্ধুরা হয়েছে, মানে আপনার স্টোরি আমার স্টোরি সেম, খালি জাস্ট এটা পার্থক্য যে আপনি সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়েছেন এবং আপনি ম্যাথ করছিলেন, আমি ম্যাথটা লাস্টের দিকে করছি। তাছাড়া আপনার আর আমার সেম, কারণ আমি জোসেফে পড়াশোনা করছি, এবং সেন্ট জোসেফ আর এনটিসিতে যারা পড়াশোনা করে তারা যখন বের হয় অ্যাডমিশন টাইমে তাদের আশেপাশে সব বন্ধুরা চান্স পায়, শুধু সে চান্স পায় না। হুম। মানে তাদের রিয়েলিটিটা এরকম। এখন আমি যে বন্ধুর সাথে কথা বলি সে তো বুয়েটে আছে, নয়তো সে সাস্টে আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছে, নয়তো সে ডিউতে আছে। মানে এই অবস্থায় চিন্তা করলাম যে সেকেন্ড টাইম দেখি, বাবা বলছিল প্রাইভেটে ভর্তি করা যায়, আমি বলছি না আমি সেকেন্ড টাইম দেখবো, দেখি সেকেন্ড টাইম কি হয়। তো সেকেন্ড টাইম মেডিকেল হইলো, হয় নাই, তখন বাবা বলছে আমি তোকে প্রাইভেট মেডিকেলে ভর্তি করে দিই যেহেতু তুই ডাক্তারি পড়বি। আমি চিন্তা করলাম না থাক, কারণ এত বছর আমার বাবা কষ্ট করলো, আমার বাবা তো হঠাৎ করে আমার বাবার সবকিছু আসে নাই, তো সে কষ্ট কষ্ট করেই সবকিছু জমাইছে। তো এখন আমার একটা পড়াশোনার পিছনে সে তার মানে ধরতে গেলে প্রায় সবই বাজি লাগাই দিতেছে। তো আমি চিন্তা করলাম না, আমি ট্রাই করি, আমার তো অনেকগুলো সুযোগ আছে, আমি দেখি যদি মেডিকেল না হয় তো ইঞ্জিনিয়ারিং একটা ভালো সাবজেক্টও, ওইটার একটা ভালো জব আছে, মানে একটা চলা যাবে ওইটা। তো বাবাকে বিপ্রদীপ। বলার পর বাবা রাজি হইলো, তখন তো শুরু করলাম, তাও সব ফেল। রাজশাহী ইউনিভার্সিটিতে হয় না, রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা দিতে চাই না, কারণ এতগুলা চট্টগ্রাম ইউনিভার্সিটি হয় নাই, এরকম ফেল দেখে একটা। আর রাজশাহী ইউনিভার্সিটিতে একটা টিকেটেরও সমস্যা ছিল, যে টিকিট পাইতেছিলাম না। তো যার কারণে রাজশাহী ইউনিভার্সিটি জানি, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে 5 নাম্বার মাইনাস করার পর পজিশন আসছে আহ 2700, 2700 মতো পজিশন আসছে। তো 2700 মতো পজিশনে তো আমি পিওর সাবজেক্ট পাবো, ইঞ্জি ভালো একটা সাবজেক্ট পাবো না। তো সবগুলো সেম। তো এরপর লাস্ট অপশন ছিল জিএসটি, তো জিএসটির জন্য পরীক্ষা দিতেছি, এবং জিএসটির জন্য যখন আমি পড়া শুরু করলাম তো ওই সবগুলা ফেল। তারপরও একটা ভরসা ছিল দেখি লাস্ট এক্সামটা কি হয়। তো লাস্ট এক্সামটাই তো সব চেঞ্জ হয়ে গেল। তো এর কারণে মানে কি বলবো, সেকেন্ড টাইমের সিদ্ধান্তটা তো লাস্টে দিয়ে মনে হয়েছে না ঠিক আছে, যদি তখন প্রাইভেটে ভর্তি হইতাম তাহলে এখন এই ক্যাম্পাসটা পাইতাম না, এই সাবজেক্টও পাইতাম না, আর এরকম একটা পরিবেশও পাইতাম না। আচ্ছা। ও বিপ্রদীপের বিষয়টা আমি একটু তোমাদেরকে বলি যে সে, দেখো, এরকম থিঙ্কিং করাটা কিন্তু সবারই উচিত। এই যে সে ভাবছে কি যে তার আব্বু হচ্ছে তার পেছনে অনেক টাকা পয়সা খরচ করছে, এবং সে এটা বুঝতে পারছে যে তার ফ্যামিলি তার পেছনে প্রায় জীবন লাগাই দিছে তার ভালো কিছু হওয়ার জন্য। তাহলে সে কিন্তু ওই জায়গাটা থেকে ভাবছে কি যে আমি তাদেরকে বেটার কিছু একটা উপহার হিসেবে দেই। দেখো, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া শুধুমাত্র নিজের অ্যাচিভমেন্ট না, ভালো হুম। কিছু করলে কিন্তু নিজের অ্যাচিভমেন্টের সাথে সাথে সবচেয়ে বেশি মানে যেটা মানে ইফেক্ট ফালায় সেটা হচ্ছে ফ্যামিলির অ্যাচিভমেন্ট। তোমার কিছু জুতা অর্জিত তোমরা হওয়া মানে ফ্যামিলিতে তোমার এটা অর্জন পাওয়া আর কি। জুতা তো লাগবে, আহ, তো এই জন্যই আমি জুতা আসলে লাগবে। অডিয়েন্স নিতে চাই নাই, কিন্তু বিষয়টা হচ্ছে অর্কদেব। আচ্ছা, হ্যাঁ। তো বিপ্রতীপ হচ্ছে ফ্যামিলির বিষয়টা অবশ্যই মাথায় নিছে, এবং সে ফ্যামিলির কথা চিন্তা করেই সে আবার কিন্তু কাম ব্যাক করার যে ব্যাপারটা কিন্তু তার মাঝে চলে আসছে। তাহলে আমি তোমাদেরকে বলবো কি যে ছোটখাটো বিষয় সেকেন্ড টাইমে কাম ব্যাক করতে হলে খুব একটা বড় কিছু লাগে না, তাই না? নিজের প্রতি বিশ্বাস থাকাটা জরুরি। যেমন সে প্রথমেই বলছে যে আমার ভিডিওটা সে সামনে পাইছে এবং সে দেখছে যে আমার সাথে তার মিলে গেছে অনেক কিছু, এবং ওই জায়গাটা থেকে কি হয় জানো, একটা সাহস তৈরি হয় যে আচ্ছা, ভাইয়ে যেহেতু পারছে তাইলে অবশ্যই আমার পক্ষেও এটা সম্ভব। এবং ওইটা মোটিভেশন হিসেবে যতটুকু না কাজ করে ততটুকু মনে হয় যে এটা আমার, মানে এটা হচ্ছে ভাই না, এটা আমি নিজে, যে ভাই আমার কথা বলতেছে, তাহলে নিশ্চয়ই উনি পারছে, তাহলে আমিও পারবো। তাহলে এই যে একটা ব্যাপার, এই ব্যাপারটা কিন্তু এডমিশন সময় অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট একটা বিষয়। হ্যাঁ, সো তোমরা তোমাদের যে কোনো ভাবেই হোক, যারা সেকেন্ড টাইম দিবা কিংবা সামনে হয়তো সেকেন্ড টাইম দেওয়ার চিন্তা করবা, তারা অবশ্যই অবশ্যই এই ধরনের ব্যাপারগুলো মাথায় রাখবা, যে যদি চেষ্টা করা যায় তাহলে কিন্তু সম্ভব। যেটা দ্বিপ্রদীপে পারছে, ভালো একটা র্যাঙ্ক করছে কিন্তু সে। তো তোমরা যদি ওইভাবে যদি চিন্তা করো তাহলে কিন্তু ডেফিনেটলি কাম ব্যাক করা পসিবল। তো আমি যদি তাকে থার্ড থার্ড যে কোয়েশ্চেন সেটা করি, সেটা একটু ওয়েট। আর সবাই মিট করে রাখবা যাতে কথাগুলো একটু ভালো মতো শোনা যায় আর কি। তোমাদের কথা আমরা সবাই নিবো লাস্টে, সো বাট এখন চুপচাপ থাকো সবাই। আচ্ছা। তো আমার কোর্স তোমার জার্নিতে কিরকম হেল্প করছে, বা তুমি কিভাবে আমার কোর্স সম্পর্কে জানলা, এবং এখানে আসার পরে
এই কোর্সের কন্টেন্ট যেগুলো ছিল, যে মেন্টরশিপের যে বিষয়টা, এই জিনিসটা তোমাকে কিভাবে হেল্প করছে সেটা আসলে তুমি ভালো মতো যদি একটু এক্সপ্লেন করো, তাহলে তোমার যে জুনিয়র যারা আছে তারা জিনিসটা আসলে বুঝতে পারবে, সেকেন্ড টাইমের যারা আছে। এখন ভাই আপনার কোর্সটা প্রথম আপনার কোর্সটা কেনার কারণ হচ্ছে আপনার কোর্সটা সবচেয়ে কম দাম ছিল। বাজারে যতগুলো কোর্স ছিল তার মধ্যে সবচেয়ে সবচেয়ে প্রাইস কম আপনার কোর্সে। এবং আপনার কোর্সটা এরকম সময় ছিল, এবং এই পর্যন্ত কোনো কোর্স নাই যেটা শুধুমাত্র জিএসটি এর জন্য এরকম ভাবে পড়ানো হয়। তারা জিএসটি কে গুরুত্বই দেয় না। তারা মনে করে কি অন্যান্য ভার্সিটির প্রিপারেশন নিলেই জিএসটি হয়ে যাবে। আসলে তা কিন্তু না। প্রত্যেকটা ভার্সিটির কোশ্চেনই একটু অন্যরকম আছে। প্রত্যেকটা ভার্সিটির কোশ্চেন ব্যাংক যদি কোন একটা স্টুডেন্ট আলাদা আলাদা ভাবে অ্যানালাইসিস করে, তাহলে সে দেখবে কি প্রত্যেকটা ভার্সিটি কোশ্চেন ডিফারেন্ট টাইপের। শুধু একটা ভার্সিটির জন্য পড়াশোনা করলো, সে অনেকে মনে করে ডিউর জন্য পড়াশোনা করলে সব হয়ে যায়। আসলে না। ডিউর কোশ্চেন প্যাটার্ন আর ইউর আর চবির জিএসটির চারোটা কোশ্চেন প্যাটার্ন ভিন্ন। তো সেই অনুযায়ী বাজারে কোনো কোর্স নাই যেটা শুধুমাত্র জিএসটি কে ফোকাস করে এভাবে চ্যাপ্টার বাই চ্যাপ্টার তারা একটা রিভিশন ক্লাস এরকম আয়োজন করে। তার মধ্যে আপনার কোর্সটা সবার লাস্টে আসছিল, প্রাইস কম। তো কিনলাম, কেনার পর তো আপনি কি করতেন যদি বলি আমি শর্টকাটে, যে একটা ম্যাথের 20টা বা 10টা 15টা মতো থাকতো। আপনার কোর্সটা থাকতো 40 মিনিট করে ক্লাস। তো 40 মিনিট ক্লাস আমি বেশিরভাগ ক্লাসে আপনার রেকর্ডেড করতাম, কারণ আমি তো সবসময় আমি সবসময় মোবাইল ইউজ করতাম না। মোবাইলটা একটা নির্দিষ্ট সময়ের জন্য ধরতাম, কারণ মোবাইল একবার হাতে উঠলে 1 ঘন্টা 2 ঘন্টার মতো হয়ে যায়। তো আমি আপনার কোর্সটা যখন আমি দেখলাম আপনি বলছেন এটা একটা ইম্পর্টেন্ট, এবং এটা ভিডিও পজ করে আমি সলভ করে ফেলছি, তখন আমার বিশ্বাস হয়ে গেছে না জিএসটি তে আমি পাইরে যাবো। এবং আমি একটা সিদ্ধান্ত নিতে পারছি যে আমার কোন ম্যাথটা করা দরকার, কোন ম্যাথটা করা দরকার না। সাথে সাথে আমি স্কিপ করে সামনে আগে গেছি, এবং আমি ভুলের পরিমাণ কমাই ফেলছি। এটা আপনার কোর্সের সবগুলা কোশ্চেন, আমি সবগুলা কোশ্চেন যতগুলো কোশ্চেন প্র্যাকটিস করাচ্ছেন আপনি আপনার কোর্সের মাধ্যমে, সবগুলো আমি ভিডিও পোস্ট করে করছি। যার কারণে আমি বুঝতে পারছি যে না ঠিক আছে, যেহেতু বাইবেলস এই টাইপটা ইম্পর্টেন্ট এবং এই টাইপটা আমি করে ফেলছি, এই টাইপের আনসার আমি 30 সেকেন্ডের মধ্যে বের করে ফেলতে পারছি, এবং আমি সিদ্ধান্ত নিতে পারছি যে হ্যাঁ এটা আমি আনসার করলে পারবো। তখন আমি শিওর হয়ে গেছি যে জিএসটি তে কিছু একটা ভালো আশা করতেছে আমার জন্য। আচ্ছা। তো বিপ্রদীপের বিষয়টা ছিল এরকম, যে অ্যাকচুয়ালি সে আমার যেহেতু আমি নিজে সেখানে কোর্স টিচার ছিলাম, তো আমি যেটা করতে বলছি সে সেটাই পারতেছে। তাহলে এই যে ওইটা পারার কারণে তার ভিতরে যে একটা, কি বলা যায়, মোটিভেশন গেইন হইলো যে ইয়েস, সে আসলেই পারবে। তাহলে এই ব্যাপারটাও কিন্তু মানে কি বলবো, যে ছোট্ট ব্যাপার কিন্তু এটা অনেক বেশি তোমাকে হেল্প করবে পড়াশোনাতে ভালো মতো, কি বলা যায়, ফোকাসড হওয়ার জন্য। যে সে কিন্তু বিশ্বাস করা শুরু করে ফেলছিল তখন, কিন্তু সে জানে কিন্তু। আর এটা আমি বারবারই বলি যে যারা চান্স পাবে তারা কিন্তু আগে থেকে জানে যে সে চান্স পাবে, হোয়াট এভার তার। এরপর ভাই আরেকটা আরেকটা কথা বলি ভাই। আপনার কাছে যখন আমি কোনো সমস্যা নিয়ে কথা বলতে গেছে, আমরা যারা সেকেন্ড টাইমার, কারণ আপনি আর আমি সেম, আপনি আমাকে যে সাজেশনটা দিবেন ওটা অন্য কেউ দিবে না, কারণ ফার্স্ট টাইমার যে সে কখনো এগুলি ফেস করে নাই। আমরা সেকেন্ড টাইমার যে জিনিসটা ফেস করছে, আবার সেকেন্ড টাইমার ফার্স্ট টাইমে কোনো জায়গায় ভর্তি হই নাই, এর মধ্যে আবার সেকেন্ড টাইম প্রিপারেশন নিতেছি, বন্ধুরা সবাই চান্স পাইছে। আপনার কাছে যখন এসে কোশ্চেন করা হয় আপনি বলেন কি এটার সলিউশন এটা, কারণ আমি ওই জিনিসটা ফেস করছি। এই জিনিসটাও বিপ্রতিভে ভালো ভালো নোটিস করছে, যে অ্যাকচুয়ালি যে আমি নিজে যেটা ফেস করে আসছি সেটাই তাকে আমি বলতেছি, এবং সে কিন্তু অনেক বেশি রিলেট করতে পারতেছে ব্যাপারটা। কারণ আমি নিজে সেকেন্ড টাইমার ছিলাম, আমি জানি যে ভাই এই পথে কি পরিমাণ, এই রাস্তার মধ্যে কি পরিমাণ কাটা আছে, কি পরিমাণ এখানে পাথর আছে, কি পরিমাণ পাহাড়ের ব্যাপার স্যাপার আছে, জঙ্গল আছে কি, এই ব্যাপারগুলো কিন্তু আমি জানতাম। তো ওই ব্যাপারটা যখন আমি সেকেন্ড টাইমার কাউকে বলি, তখন সে কিন্তু এটা রিলেট করতে পারে যে ভাইয়া যেহেতু বলতেছে, ইটস ডেফিনেটলি এটা অনেক বেশি কার্যকর হবে, এবং ওই বিশ্বাসটা তৈরি হয় তার মধ্যে। আচ্ছা, তারপরও আমি যদি আরেকটু স্পেসিফিক্যালি বলি, যে তুমি তো নিশ্চয়ই এইচএসসি থেকে শুরু করে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম মিলায়া নিশ্চয়ই অনেক অনেক কোর্স বা কয়েকটা কোর্স হয়তো বা করছো, বা কোনো একটা কোচিং সেন্টারে হয়তো বা গেছো। তো বিশেষ করে আমার যে কোর্সটা ছিল, সেখানে ভিন্নতা কি পাইছো, যে আসলে ভিন্ন রকম কি ছিল? কারণ আমি তো মনে হয় যে বাজারে মেন্টরশিপের যে বিষয়টা, এটা মনে হয় আমি নিয়ে আসছি প্রথম। তো যেটা অনেকে আসলে বুঝে না মেন্টরশিপ মানে কি। তো তুমি যদি এই বিষয়টা একটু বলে দাও আর কি তোমার জুনিয়রদেরকে, যে তোমার কাছে এই কোর্সের মধ্যে ভিন্ন রকম কি মনে হয়েছে, পড়াশোনার পাশাপাশি আর কি এখানে ভিন্নতা পাইছো? এখন বাজারে যে কোনো একটা কোর্স কিনতে গেলে তোমার অনলাইনে যদি কিনো তাহলে তোমার 2,000 টাকা শেষ। 2,000 টাকা শেষ, এবং সেখানে তুমি ক্লাস পাইবা, সেই ক্লাসগুলো রেকর্ডেড 3 ঘন্টা 4 ঘন্টা এরকম একটা লং টাইম। তারা এভাবে পড়াইবো তোমাকে যেমন তুমি কিছুই জানো না জিনিসটা। কিন্তু আসলে না, তুমি 2 বছর কিন্তু ওই জিনিসটা সম্পর্কে পড়ছো।
তোমার ধারণা আছে ওই জিনিসটা সম্পর্কে, ওইটার জন্য জাস্ট 20 থেকে 30-40 মিনিটই এনাফ তোমাকে জাস্ট একটু গুছাই দেওয়া। তো এটা না, তারা একদম ছোট বাচ্চার মতো সবগুলা সূত্র আস্তে আস্তে। এবং অফলাইনে যখন কোচিং এ যাইবা, আমার কাছে সবচেয়ে সমস্যা লাগে কি, আমি যার কাছে ম্যাথ পড়বো তার কাছে আমি ম্যাথের সবগুলা চ্যাপ্টারই পড়বো। আমি আমি তার কাছে কণিক পড়বো, এরপর আরেকজন এসে ত্রিকোণমিতি পড়াবে, ত্রিকোণমিতিরও আবার 3টা ক্লাস হবে, তিনজন নিবে, তিনজন 3 রকম ভাবে পড়াবে, এটা আমার কাছে কখনো ভালো লাগতো না। তো যার কারণে অনলাইনে সবগুলা ক্লাস হচ্ছে জাহিদ ভাই, তার শুরু থেকে শেষ সবগুলা ক্লাস জাহিদ ভাইয়ের, সবগুলা ক্লাস শর্ট, সবগুলা ক্লাস হচ্ছে একদম টপিক ওয়াইজ। সেখানে কোনো কিছু নাই যে ভাই কোনো এক্সট্রা কিছু বলে নাই যে তুমি এই জিনিসটা দেখোই নাই। আমি যেটা বলতেছি এটা মনে বুঝতে পারবা, কারণ এখন তুমি একটা বড় কোচিং এ গেলি, তারা তাদের রেকর্ডেড থাকে। তো তারা একদম শুরু করে যখন কোনিক্স পড়াতে যায়, এটা অক্ষ, এটা শীর্ষবিন্দু, এটাকে প্যারাবোলা বলে, এটাকে উপবৃত্ত বলে, চিত্র এঁকে এঁকে এটার ইয়ের মানে তো, এটার উৎকেন্দ্রিকতা কত, এটা তো দরকার নেই, কারণ এটা তুমি জানো। তুমি এইচএসসি পাস করেছো, তুমি এটা জানো, তোমার দরকার এখান থেকে কিভাবে প্রবলেমটা আসে এটা। এরপরে মেন্টরশিপের যে বিষয়টা, ভাইয়াকে যখন কোশ্চেন বুক এক্সাম প্র্যাকটিস করা শুরু করি, তখন অনেক সমস্যা পড়ছে। আমি ভাইকে বলছি, ভাই আমার এই বইটা শেষ, তো এখন কি আমি নতুন বই কিনবো নাকি ওইটাই আবার রিভাইজ করবো? ভাই বলছে নতুন বই কিনা দরকার নেই, তুমি ওইটাই রিভাইজ দাও। কিন্তু আমি কিন্তু এটা কোনো কাউকে করতে পারি নাই, আমি এটা কাউকে করতেই পারি নাই। ভাইকে আমি হোয়াটসঅ্যাপে অনেক প্রবলেম দিচ্ছি, ভাই ওগুলো সলভ করছে। এবং তোমরা দেখবা ভাই একদম মার্কস জিজ্ঞাসা করছিল, তা আমি বলছিলাম ভাই এরকম মার্ক আছে, তখন ভাইকে বলছিলাম যে ভাই দোয়া করবেন যাতে আপনার ডিপার্টমেন্টে জুনিয়র হই। আসলে সেটা সত্যি হয়ে গেছে। হ্যাঁ, তোমাদেরকে আমি একটু জিনিস বলে দেই বিপ্রতীপের ক্ষেত্রে একটা, সে কি পরিমাণ কি বলা যায় ডেডিকেটেড পার্সন ছিল একটু তোমাদেরকে বলি। সে আমাকে তখনই বলছিল যে ভাই আমি আপনার জুনিয়র হব ইনশাল্লাহ। কিন্তু দেখো সে কিন্তু ঠিকঠাক মতোই কিন্তু সে এখন ভালো মতোই জুনিয়র হয়ে গেছে। সো এই যে ব্যাপারগুলা, এই জিনিসগুলো আসলে তখনই বুঝতে পারবা যখন তুমি ভালো মতো মেন্টরের কথাবার্তা মেনে চলতে পারবে। হ্যাঁ। তো আমি যেহেতু বিপ্রতীপের কি অনেকগুলা বিষয় জানলাম, তো বিপ্রতীপের কাছ থেকে নিশ্চয়ই জুনিয়র যারা আছো তাদের অনেক কিছু জানার আছে। তাও আমি আমার কোয়েশ্চেন গুলা শেষ করে তোমাদের হাতে দিয়ে দিব বিপ্রতীপকে। আমার আরো কিছু কোয়েশ্চেন আছে। আচ্ছা। তো আহ হ্যাঁ, বিপ্রতীপ, তুমি তোমার যে সেকেন্ড টাইম জার্নি যেটা ছিল, সেটা থেকে যে জিনিসগুলো তুমি শিখছো অথবা তুমি যেই অভিজ্ঞতা তোমার হয়েছে, সেই অভিজ্ঞতা থেকে একটু অ্যানালাইসিস করে সেকেন্ড টাইম যারা দিবে তাদের উদ্দেশ্যে যদি ওভারঅল কোনো একটা সাজেশন থাকে বা উপদেশ থাকে, তুমি তো বড় ভাই হয়ে গেছো তাদের, তাই না? তো তুমি তোমার জুনিয়রদের বা তোমার ছোট ভাই বোনদের উদ্দেশ্যে মানে কি বলতে চাও যে আহ, কোন জিনিসটা কিভাবে করবে, বা ওভারঅল যদি একটা তুমি সামারি দাও যে সেকেন্ড টাইম সম্পর্কে যে কি করতে চায় যারা সাস্টে পড়তে চায় তোমার মতো, তাদেরকে কি বলবা যদি একটু শর্টকাটে বলো। প্রথম কথা হচ্ছে, তোমার পরীক্ষা খুব ভালো হবে, এটা হচ্ছে সৃষ্টিকর্তার হাতে। যদি মুসলমান ধর্ম হয়ে থাকো, ধর্মাবলম্বী হয়ে থাকো, তাহলে 5 ওয়াক্ত নামাজ একদম কনফার্ম, এটা যাতে কখনো মিস না হয়। কারণ আমি আমার যারা সাকসেস হচ্ছে আমার বন্ধুরা, তাদের সবাইকে দেখছি আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে। আমি এটা ভিন্ন কখনো দেখি নাই, তাদের আমি রোজা ভাঙতেও দেখি নাই, তাদের নামাজ তো দেখি নাই নষ্ট হয়েছে, তারা 5 ওয়াক্ত নামাজই পড়ছে। আর যদি হিন্দু ধর্মাবলম্বী হয়, একদম ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে। তোমার সবকিছু ঈশ্বরের উপর, ঈশ্বর যদি চায় তাহলে তুমি পারবা, না চাইলে তুমি পারবা না। এটা হইলো তোমার প্রথম। আর দ্বিতীয় হচ্ছে ডোন্ট কেয়ার মোডে থাকবা। যে যাই বলুক, এক কান্দা শুনবা আর কান্দা বের করে দিবা। তুমি জানো তুমি কি করতেছো। তোমার একমাত্র প্রিয় থাকবো তোমার টেবিল, তোমার চেয়ার, আর তোমার রুমে 4টা দেওয়াল, এছাড়া আর কিছু না। আর তৃতীয় জিনিস হচ্ছে, তুমি সবকিছু জানো। তুমি তুমি ফার্স্ট টাইমে তুমি ফেল করছো, ফার্স্ট টাইমে কেন ফেল করছো, কি পারো নাই, কিসের জন্য হয় নাই, এটা তুমি জানো। তুমি ওইটা ফাইন্ড আউট করে ওইটা সলভ করবা। আর চতুর্থ কথা হচ্ছে, একটা রুটিন থাকবো তোমার নিজের, যে রুটিনটা তুমি ফলো করবা। হয়তো আর ভাই একটা রুটিন দিছে, ওই রুটিন অনুযায়ী তুমি আগাইতেছো, ঠিক আছে, ওই রুটিনের সাথে তোমার একটা কমপ্লিমেন্টারি রুটিন থাকবে। তার কারণ ভাইয়ার ওই রুটিনের কোর্সটা সম্পূর্ণ করতে তোমার দিনের 24 ঘন্টা কখনো যাবে না। তুমি দিনটাকে 3 ভাগ করবা, একটা 6 ঘন্টা, না হ্যাঁ 3 ভাগ করবা। তুমি যদি সকালটা ভাইয়ার কোর্সের জন্য দাও, তাহলে তুমি দুপুরে 2টা ঘন্টা, রাতেরটা তুমি দিবা হচ্ছে তোমার নিজের রুটিনের জন্য। আর তোমার নিজের রুটিনের মধ্যে ভাইয়ার কোর্সটাও ইনভলভ থাকবে, মানে অ্যাড অ্যাড করে নিবা তোমরা সেটা। কিন্তু এখানে তোমার থাকবে, ধরো ভাইয়া এখন পড়াইতেছে সরল রেখা, কিন্তু তোমার মনে হচ্ছে তোমার কণিকের সমস্যা আছে, তাহলে ঠিক আছে, তুমি কণিকের যে কোনো একটা টপিক ধরো। আমি বলি পরাবৃত্তের অ্যাডমিশনের বইয়ের 10-12টা সমস্যা বা 15-20টা পেজ তুমি অ্যাড করে দাও তোমার রুটিনে। আজকে ভাই সরলরেখা পড়াচ্ছে, পড়াক, তুমি 20 পেজ ওটা সলভ করো। তুমি ধরো তোমার তুমি বায়োলজি মনে থাকে না তোমার, ঠিক আছে, বায়োলজি মনে না থাকারই কথা, আমারও মনে থাকে না, এটা কারোরই মনে থাকে না, স্বাভাবিক। যদি তুমি বলো বায়োলজি আমার মনে থাকে, তাহলে এটা এক্সেপশনাল কিছু হবে।
তো তুমি বায়োলজি রিভিশন দেওয়ার জন্য একটা দুটো অধ্যায় রাখো। আমার মনে হয় সবচেয়ে বেশি অ্যাডমিশন টাইমে বায়োলজি রিভিশন দিতে হয় অন্য কোনো চ্যাপ্টারের তুলনায়। কেমিস্ট্রি তুমি পারো না, কেমিস্ট্রিও তুমি ভাইরাসকে কেমিস্ট্রি ক্লাস নাই তো কি হয়েছে, ভাই আজকে যদি তোমাকে ফিজিক্স পড়ায়, তুমি কেমিস্ট্রির যে পার্টটা তোমার কাছে মনে হচ্ছে এটার কারণে প্রথমবার আমার মিস হয়েছে এবং এটা থেকে শিওর কোশ্চেন আসবে, ওই টপিকটা একটু তুমি রিভিশন দাও, ভাই যখন পড়াবে তখন তো তোমার সুবিধা হইব। কারণ তুমি একবার পড়ে ফেলছো, একবার নিজের মতো বুঝাই ফেলছো, ভাই যখন পড়াবে তখন জাস্ট এখানে শুধু অ্যাড করে দিবা। বুঝতে পারছো? এভাবে আস্তে আস্তে ডাগাইবে। এই চারটা কথা যদি তুমি ফলো করো, তা আমি বলি সেকেন্ড টাইম আর সবাই চান্স পাবে, ফার্স্ট টাইম দেখাই যাবো না। যেটা এবার সাস্টে হয়েছে, এবার সাস্টে বেশিরভাগই সেকেন্ড টাইম, কারণ কোশ্চেন হার্ড হয়েছে। আর সেকেন্ড টাইম আমাদের কোশ্চেন হার্ড হলে সেকেন্ড টাইমার বাইরে যেটা স্বাভাবিক কথা। মানে তুমি ফার্স্ট টাইমার কেউই কোনো জায়গায় চান্স পাবে না যদি এই চারটা কথা সেকেন্ড টাইমার ফলো করে। কারণ ফার্স্ট টাইম প্রিপারেশন নেওয়ার আগেই তার প্রিপারেশন শেষ, সে তখন শুধু এক্সাম দিবে, এক্সাম মানে ধুমায় এক্সাম। বিপ্রতীপকে আমরা অবশ্যই প্রিপারেশন ক্রাইটেরিয়া, তারপর সেকেন্ড টাইমারদের আসলে কিভাবে কি করা উচিত, স্ট্র্যাটেজি, গাইডলাইন, এগুলো তো অবশ্যই আমরা বিপ্রতীপকে পাবো আশা করি সামনে। তাকে অবশ্যই তোমাদের হেল্প করার জন্য অবশ্যই তাকে পাবো, সো তোমরা তার কাছ থেকে এই বিষয়গুলো জানতে পারবা। তো আমি একটু অন্যভাবে কিছু কোয়েশ্চেন করি। তোমরা যেহেতু সেকেন্ড টাইমার যারা আছো তারা দেখতে পাচ্ছ যে সদ্য সেকেন্ড টাইমার একজন চান্স পাইছে, বিপ্রতীপ ভাই। তো তোমাদের ভাইয়ের চান্স পাওয়ার যে অনুভূতিটা সেকেন্ড টাইম থেকে, সেই অনুভূতিটা আমি শুরুতে জানতে চাইতাম, বাট তার কাহিনী শোনার পরে এটা তোমরাও শুনলে তোমাদেরও ভালো লাগবে। যদিও এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না আসলে কেমন লাগে, বাট তাও আমরা ভাই কি এটা বলে কিছু বলার সংক্ষেপে। নাই, আমি মানে প্রতিদিনই আমার রেজাল্টটা আমি মানে 15-20 বার দেখছি, জাস্ট লগ আউট করছি আবার লগ ইন করছি, লগ আউট করছি আবার লগ ইন করছি। আসলে এই যে একটা বিষয় যে ফার্স্ট টাইমে এত কষ্ট করা, মানুষের এত কথা শোনা, বন্ধু বান্ধবরা চান্স পেয়ে গেছে, আমার চান্স হয় নাই, ফ্যামিলিতে মুখ দেখানো অনেকের অবস্থা নাই, ফ্যামিলিতে কিছু বলতে পারতেছে না, তারপর বন্ধু বান্ধবের গেট টুগেদারে যাইতে পারতেছে না, তারপর যেই কাছের ফ্রেন্ডদেরকে সে নিজে পড়াইতো, নিজে ম্যাথ ট্যাথ দেখাই দিত, ওরাও চান্স পায় গেছে ডাবিতে, বুয়েটে, রুয়েট কুয়েট চুয়েটে, তোমার তো হয় নাই কোথাও। এই যে কষ্ট, যে এই যে একটা গ্লানি চান্স পাওয়ার পরে, মানে মানে তুমি জাস্ট থিঙ্ক করবা, মানে ওই যে 5-10 মিনিট চান্স পাওয়ার বা যে তোমার রেজাল্ট দেখার পরে যে 5-10 মিনিট, এই 5-10 মিনিট আসলে তোমার কাছে মনে হবে যে তুমি ইউ আর দ্য কিং ওভার দ্য ওয়ার্ল্ড, এরকম মনে হবে। বাট পরবর্তী যে সময়টা ভাই এটাতে। আমি কিন্তু রেজাল্ট দেখার পরপরই আপনাকে কল দিছি, আমি ফার্স্ট রেজাল্ট দেখার পরে আপনার আমি ফোন দিয়ে বলছি ভাই আমি চান্স পাইছি। হুম, এবং এই মানে আমি ব্যাপারটা। যে কথা বলবো আপনার কাছে আরো স্টার, মানে ওইটা আমার আসতেছিল না। আমি জাস্ট মনে হয় আমি মনে হয় 8টা 8:30 বাজে রেজাল্ট দেখছি। আমি জাস্ট ফোন দিতেছি কারণ সবাই ফোন দেয়, ফোন দিয়ে বলে কি কি হয়েছে, হে চান্স পাইছে, সে চান্স পাইছে, তুমি চান্স পাও না, এই সেই ফোন দেয়। আমি সবার নাম্বার খুঁজে খুঁজে বাই করতেছি, এক্ষুনি ফোন দেবো আমি, ফোন দিয়ে বলবো এই আমি চান্স পাইছি, আমি চান্স পাইছি। আমি সবার হ্যাঁ, নাম্বার খুঁজে ফোন দিতে 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 একটা বাজে গেছে রাত্রে, রাত্রে একটা বাজছে। তো পরে তো মা আর আমি খেতে বসছি, এই কথা বলতে বলতে 3:30 বেজে গেছে, রাত্রে 3:30 বেজে গেছে। এই যে দেখো, বিপ্রতীপের যে বিষয়টা, তোমরা হয়তো তার এই কথার উচ্ছ্বাস দেখে বুঝে বুঝে ফেলতে পারতেছো যে সেকেন্ড টাইমে চান্স পাইলে এটা মনে হয়, দেখো ফার্স্ট টাইমে চান্স পাইলে তো পাইলো যে একটা জিনিস সহজে পাওয়া গেছে, তাই না? বাট সেকেন্ড টাইমে পাইছে মানে কি, যে আমি আমার প্রবলেম যেটা ছিল সেটা সলভ করে আমি সেকেন্ড টাইমে দেখাই দিছি। এই যে একটা ফিল, সে বিশ্ববিদ্যালয়ে ওঠার পরে যে ফিলিংসে থাকবে, আমি ডেফিনেটলি সেটা বলে দিতে পারি আমার অভিজ্ঞতা থেকে, যারা ফার্স্ট টাইমে চান্স পাইছে তাদের মতো সে ফিলিংসে থাকবে না, সে তাদের থেকে অনেক বেশি মেচিউর, অনেক বেশি সে ভালো ফিলিংসে থাকবে, এবং যে জিনিসটা সে কষ্ট করে পাইছে সেটার মর্যাদা সে বুঝতে পারবে। আচ্ছা, তারপর আমি তাকে আরেকটা কোশ্চেন করব, যেটা আমি বিশেষ করে সবাইকেই করি যারা আমার কোর্স করে, যারা আমার সাথে মেন্টরশিপে থাকে। তো একজন সেকেন্ড টাইমার, যে হচ্ছে মোটামুটি কি বলা যায়, মনে করতেছে যে সেকেন্ড টাইম দিবে, ফার্স্টে চান্স পাবে, তো তার জন্য আসলে আমার কোর্সগুলা, টু বি অনেস্ট, আমার কোর্সগুলা তার জন্য কতটুকু বেনিফিট হবে, বা আদৌ কি তার এই কোর্স করলে তার মানে কোনো বেনিফিটের সম্ভাবনা আছে কিনা, বা তুমি তাকে আমার কোর্সটা প্রেফার করবে কিনা, টু বি অনেস্ট যদি তুমি একটু বলো আর কি। ভাই বেনিফিট হবে কি হবে না তা তো আমি এখানেই আছি। আর আমি তো বললামই যে জিএসটির জন্য স্পেশাল ভাবে এভাবে পড়ানো কোনো কোচিং সেন্টার আজ পর্যন্ত শুরু করে নাই আমি যাতে একটা। সবাই ডিউ, আর ইউ, মেডিকেল, বুয়েট এটা নিয়ে লাফালাফি করে এবং এটা নিয়ে চলে। কিন্তু লাস্ট পর্যন্ত একটা স্টুডেন্টের যখন এগুলাতে পরীক্ষা হয়ে যায় তখন তার রিয়েলাইজেশন হয় যে না আমার দরকার ছিল জিএসটির জন্য পড়া, জিএসটির কোশ্চেন ব্যাংকটা সলভ করা।
খুব সময় নিয়ে আস্তে আস্তে সুন্দর হবে, তাহলে আমি সাস্টের ক্যাম্পাসটা পাইতাম। কারণ সবাই চাই সাস্টে চান্স পাইতে, তো সাস্টে তো সবার জন্য 1,000 সিট নাই। আইপিএ তে আছে মাত্র 50টা, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং 50টা, সিএসসি তে 100টা। সেই 100টার জন্য তো তোমার ওই রকম এক্সেপশনাল হতে হবে। এবং এইবার দেখা গেছে এবার খুব কম, মানে 1,000-এর মধ্যে মনে হইতেছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট সবচেয়ে ভালো ভালো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যেগুলা আমরা পড়তে চাই। তো যার কারণে তোমার তো এক্সেপশনাল হইতে হইব, তোমার তো ঠিক এই চান্স পাওয়ার জন্য 10,000, 5,000, 6,000, 4,000, যেমন আমি বললাম আমার চট্টগ্রাম ইউনিভার্সিটি সাবজেক্ট আসতো, কিন্তু ভালো সাবজেক্ট আসতো না, যার কারণে আমি যেতাম না। তো ভালো সাবজেক্টের জন্য তো তোমার 1,000-এর ভিতরে ঢুকতে হবে। 1,000-এর ভিতরে ঢোকার জন্য তোমার নিজের পড়াশোনা করতে হবে। তো নিজের পড়াশোনার সময়টা যদি তুমি একটা অনলাইন ক্লাসে বা অফলাইন ক্লাসে অতিরিক্ত দিয়ে ফেলো, তাহলে তো এটা হইব না। ধরো অফলাইন ক্লাসে তুমি দিলা, অফলাইন ক্লাস তো 2 ঘন্টায়, তুমি এখান থেকে গেলা, যেতে যেতে তোমার 15-20 মিনিট নষ্ট হবে, 2 ঘন্টা ক্লাস করলা, আসলা, আরো তোমার 15-20 মিনিট নষ্ট, 2 ঘন্টা 40 মিনিট, এটার সাথে আরো 1 ঘন্টা যোগ হবে, 3 ঘন্টা 40 মিনিট। এই 3 ঘন্টা 40 মিনিট পরে তুমি একটু খাবার খাবা, একটু শুবা, এরকম করতে করতে 4.5 ঘন্টার মতো শেষ। আর ওইটার কি অফলাইনের রেজাল্ট আসে তোমার গার্জিয়ানের মোবাইলে, যার কারণে তোমার ওইটার অনেক প্রেশার যে ওইটা আমার ভালো করে পড়তে হবে। এরপর তুমি তাদের তাদের নিজেদের বই তুমি বের করবা, বের করে তুমি পড়া শুরু করবা, এই সেই যেগুলি পারতেছো না সেগুলি মুখস্থ কর। কারণ কি, তোমার কোচিং সেন্টার খুব ভালো মার্ক পাইতে হইব। ভালো মার্ক না পাইলে তো কোচিং সেন্টার ভালো মার্ক পাইলে চান্সই পাওয়া যায় না। তোমাদের যে ধারণা কোচিং সেন্টার সবচেয়ে ভালো মার্ক পাইতে হইব, একদম 100-তে 100, নয়তো আমার চান্স হইব না। কিন্তু আসল খেলা যে অ্যাডমিশন টাইমে হয়, ওই 1 ঘন্টায় হয়, ওই চেয়ার টেবিলে হয়, সেটা তোমরা কেউ বুঝতে চাও না। তোমরা মনে করো কোচিং সেন্টারে আমার মার্ক 70%, 80% আসতেছে, ওকে, আমার চান্স হয়ে গেছে। কোচিং সেন্টারে 80, 90, 100 পায় হাজার হাজার স্টুডেন্ট, চান্স পায় কতজন? চান্স পায় 1,000-ও চান্স পায় না এই 80, 90, 100-এর মধ্যে। তো আমি আচ্ছা, নিজে দেখছি, আমি বিপ্রতীপ, নিজে পাইছি, চান্স পাইনি। হ্যাঁ, বিপ্রতীপের যেটা বলছে এই ব্যাপারে আমিও একমত। আমি সব স্টুডেন্টদেরকে এটা বলি যে বিভিন্ন কোচিং এ আসলে যে ফাইটটা হয়, ওইখানে দেখা যায় যে যেই পরীক্ষা দিচ্ছে 100-তে 200 পায়ে বসে আছে, তুমি পাচ্ছ 30-35, তোমার কি চান্স হবে কিনা? দেখো, আমি আমি মনে হয় একটা কথা সবাইকে বলছিলাম, যারা আমার আগে কোর্সে ছিলা, যে তুমি যদি প্রথম দিন যদি তুমি শূন্যও পাও, এটা ম্যাটার করতেছে না, তুমি বাট পরের দিন থেকে তুমি 1, 2, 3, 4, 5, 6 এভাবে করে যদি তোমার যে ঢালটা জি আছে ভাই, টাইমের রেসপেক্টে যে ইন্টিগ্রেশনটা নাম্বার। হচ্ছে মেন। তার নিজের হ্যাঁ, মার্কের সাথে সে যত মার্ক যোগ করতে পারতেছে, একদম জেনুইনলি মুখস্থ না করে, উত্তর বুঝে বুঝে সলভ করে, এটা হচ্ছে মেন। এটা তার লাস্ট পর্যন্ত হবে। সে যদি একদিনে 1 মার্ক ইমপ্রুভ করে, তাহলে 60 দিনে 60 মার্ক ইমপ্রুভ করে সে আরামে চান্স পায় যায়। এবং সে তখন বুঝতে পারে যে আমার কোন কোশ্চেনটা ছাড়তে হবে, কোন কোশ্চেন আনসার হবে। যেমন আমার জিএসসি তে সবচেয়ে কম ভুল গেছে, আমি সবচেয়ে বেশি কোশ্চেন স্কিপ করছি। আমি মনে হয় 62 64টার মতো দাগায় বের হয়ে গেছি আমি, এত কম কেউ দাগায় নাই। কারণ আমি জানতাম, যেহেতু আমি এতগুলা পরীক্ষা দিচ্ছি, আমি সেকেন্ড টাইম কোশ্চেন দেখে আমার সন্দেহ হয়েছে যে যেহেতু কোশ্চেন এরকম হয়েছে, তো এবার মার্ক অনেক কম হলো। আমি 64টা জায়গায় বের হয়ে গেছি, কারণ আমার দরকার ছিল নেগেটিভ মার্কিং এ। আর আপনার কোচিং এর, আপনার কোর্সের সবচেয়ে শর্ট টাইম, আমি এটা বলি যে আপনার কোর্স সবচেয়ে শর্ট টাইম। এই শর্ট টাইম হওয়ার কারণে আমি সবাই বলবো যে আপনার কোর্সটা নেওয়ার জন্য। আর শর্ট টাইম হওয়ার কারণে, আর মাত্র নির্দিষ্ট কিছু স্টুডেন্ট আপনার কোর্সে পড়ে, আপনি প্রত্যেক জনের সাথে ধরে ধরে কথা বলতে পারেন। হোয়াটসঅ্যাপে প্রবলেম দিলে একটু পরে বা সাথে সাথে রিপ্লাই দেন, যেটা কোথাও পাওয়া যায় না। কারণ আমি তো বললাম না, আমি সবসময় মোবাইল ইউজ করি না, একটা নির্দিষ্ট সময় মোবাইল ইউজ করি। কারণ সবসময় মোবাইল যদি পড়ার টেবিলে কাছে থাকে, তাহলে আসলে পড়া হয় না, ওই মোবাইলের কাছে হাত চলে যায়, সত্যি কথা যেটা। তো বিপ্রতীপ অনেক চমৎকার ভাবে জিনিসগুলো বলছে। আশা করি তোমরা যারা সেকেন্ড টাইম দিবা তোমরা অনেক বেনিফিট পাবা সেখান থেকে। তো আমাদের হাতে আর মাত্র 8 মিনিট আছে। তো কমেন্টে কিছু কোয়েশ্চেন আছে, আমি সেই কমেন্ট থেকে কিছু কোয়েশ্চেন নিয়ে আমি বিপ্রতীপকে বলতেছি, সেখান থেকে বিপ্রতীপ হয়তো কয়েকজনে আনসার দিবে আর কি। আচ্ছা, ওকে। ঈশা প্রশ্ন করছিল যে ভাইয়া, ফিজিক্স কি আপনি মেন বই পড়েছিলেন নাকি দাগানো বই পড়েছিলেন? হ্যাঁ বিপ্রতীপ। ফিজিক্সের তোমার বিষয়টা কি, ফিজিক্সে কিন্তু তোমার কোশ্চেন আছে 25টা, তার মধ্যে থিওরির কোশ্চেন আছে, তার মধ্যে ম্যাথের প্র্যাকটিস আছে। তো থিওরি তোমার মেন বই থেকে দিবে, তো মেন বই তোমার অবশ্যই থিওরির জন্য পড়তে হবে, থিওরির জন্য মেন বই পড়বা। আর কোশ্চেন প্র্যাকটিসের জন্য আমি সাজেস্ট করবো তোমাকে অ্যাসপেক্ট নেওয়ার জন্য। কারণ অ্যাসপেক্টের ফিজিক্স ওটা 2 ভাগে ভাগ করা, একটা থিওরি পার্ট আর একটা হচ্ছে ম্যাথের প্র্যাকটিস পার্ট। তো থিওরি পার্ট গুলো ওরা টপিক ওয়াইজ ভাগ করা আছে, এবং ওদের সামনে একটা চার্ট আছে দেখবা, টেবিল চার্ট। ওই চার্টে ওরা ইম্পর্টেন্ট জিএসটির জন্য কোনটা ইম্পর্টেন্ট, ইঞ্জিনিয়ারিং জন্য কোনটা ইম্পর্টেন্ট বলা আছে। তো তুমি এখান থেকে খুব সহজেই পিক আপ করতে পারবা যে এই টপিকটা ইম্পর্টেন্ট। আর কোশ্চেন যখন তুমি অ্যানালাইসিস করবে, তখন তুমি বুঝতে পারবা। তো থিওরির জন্য তুমি মেন বই পড়বা, আর যখন তোমার কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, কোশ্চেন প্র্যাকটিস করার জন্য
ভার্সিটির কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করবা, ভার্সিটি কোশ্চেন ব্যাংক অথবা এক্সপেক্টেড কোশ্চেন ব্যাংক নিয়ে ভার্সিটি কোশ্চেন প্র্যাকটিস করবা। কোন একটা ইউনিভার্সিটির কোশ্চেন প্র্যাকটিস করবা না, কারণ মানে কি বলে, কোন একটা কোচিং এর কোশ্চেন ব্যাংক কখনো প্র্যাকটিস করবা না। কোচিং এর কোশ্চেন ব্যাংক ওরা নিজেরা তৈরি করে, নিজেরা গবেষণা করে, তোমার দরকার নাই। অনেকগুলো ভার্সিটি পরীক্ষা নিছে, অনেকগুলো ভার্সিটি কোশ্চেন আছে, ওই কোশ্চেন গুলো সলভ করে, যেটা তোমার নিজের মধ্যে আত্মবিশ্বাস, কারণ উত্তর ঢেকে ঢেকে যখন প্র্যাকটিস করবা তখন মনে হবে হ্যাঁ ভার্সিটি কোশ্চেন পারছি, তার মানে আমার চান্স হইতে পারে। তো কোচিং সেন্টারের কোশ্চেন বুক সলভ করবা না, তুমি ভার্সিটি কোশ্চেন বুক সলভ করবা, তাহলেই তুমি অনেক টাকায় থাকবা। আচ্ছা, অ্যাসপেক্টের তারপর কোশ্চেন নাকি অ্যাসপেক্টের আলাদা হ্যাঁ, ফিজিক্স, অ্যাসপেক্টের আলাদা ফিজিক্স বইটা তুমি নিতে পারো, কারণ এটা ভালো। আমি আলাদা ফিজিক্স বইটা নিছিলাম, কারণ আমার কাছে সময় ছিল 3 মাস, তো যার কারণে আমি নিতে পারছি। আর এখন তুমি যদি সেকেন্ড টাইম জানি না, অবশ্যই তুমি অ্যাসপেক্টের আলাদা ফিজিক্স বইটা নিবা। আচ্ছা। তো আই থিংক আমি বাকি যেগুলো আছে এগুলো অবশ্যই বিপ্রতীপকে আমরা আরো সামনে পাবো। আশা করি তখন তখন সে আরো ভালো মতো তোমাদেরকে সাবজেক্টিভ যেই প্রিপারেশনের ব্যাপারটা সে বলবে। তো আমি তাকে লাস্টে যে কোশ্চেনটা করার মাধ্যমে শেষ করে দিব, যে অ্যাকচুয়ালি আমার যেই মেন্টরশিপের যে বিষয়টা, যে একমাত্র যে জিএসটি পরীক্ষার সময় সেকেন্ড টাইম আসলে কারো দেওয়া উচিত কিনা, দিলে তার কি কি করা উচিত, তার কিভাবে থিঙ্কিং করা উচিত, ইভেনচুয়ালি আমি যে প্রত্যেকটা উইকে যে কোর্সে আমি যে মেন্টরশিপ ক্লাসগুলো নিছিলাম, সেগুলো আসলে একজন স্টুডেন্টকে কি করে মানে কিভাবে আসলে হেল্প করে, বা আদৌ মেন্টরশিপ দরকার আছে কিনা, বা মেন্টরশিপ আসলে দরকার পড়ে কিনা, এই বিষয়টা অনেকে আসলে বুঝে না। এটা যদিও আমি ইউটিউবে এটা দিব, সো যারা মেন্টরশিপ ব্যাপারটা বুঝে না বা আদৌ চিন্তার মধ্যে থাকে যে আসলে মেন্টরিং মানে আসলে কি করানো হয় ওইখানে, তো ওইটা যদি তুমি একটু বলে দাও আর কি। এটা বলে দেওয়ার পরে আমরা বিদায় নিয়ে নিবো। হ্যাঁ, মেন্টরশিপ অবশ্যই দরকার, কারণ তুমি 7 দিন পড়াশোনা করলা, করার পর তোমার মনে হইতে পারে যে ভাই আমার এরকম হইতেছে, আমি ভাই ওরকম করতে চাই, তো কিভাবে করবো ভাই, আমার এখন কি করা দরকার, আমার এক্সামে নার্ভাস লাগে, কি করা দরকার, এটা কিন্তু জাহিদ ভাই আর আমি যেভাবে বলবো অন্যভাবে কেউ বলবে না, কারণ সবাই ফার্স্ট টাইমার, ফার্স্ট টাইমে তারা সাকসেস হয়ে গেছে যারা বেশিরভাগ কোচিং করায়। তো সেকেন্ড টাইমার হিসেবে যখন তোমার নার্ভাসনেস কাজ করে, তখন ভাই একজনকে বলছিল যে তুমি জাস্ট তোমার টেবিলটা আর তোমার জায়গাটা হবে নির্দিষ্ট, যে এই জায়গায় বসে তুমি পড়াশোনা মানে এই জায়গায় বসে তুমি পরীক্ষা দিবা, কোনো কিছু থাকবে না, জাস্ট এটা তুমি মনে করো পরীক্ষার তোমার টেক্সট, এখানে তুমি বসে তুমি পরীক্ষা দেবে ঠিক এরকম ভাবে। তো এটা অনেক জনের অনেক সমস্যা থাকে, যেমন ধরো কারো ম্যাথে সময় লাগতেছে বেশি, তো এরকম তোমার তো পার্সোনাল কিছু সমস্যা আছে না, যেটা একান্ত নিজের, কারণ তুমি আর আমি তো এক না, তুমি আমি সম্পূর্ণ ভিন্ন। তো আমার সমস্যা তোমার সমস্যা এক নাও হইতে পারে, তোমার সমস্যা সম্পূর্ণ ভিন্ন হইতে পারে। তো সেটা তো সমাধান দরকার, কার কাছে তুমি সমাধান নিবা, তুমি তো কারো হচ্ছে তোমার ফ্রেন্ডের থেকে, তোমার ফ্রেন্ডরাও তো তোমার মতোই, তারা তো এক্সপিরিয়েন্স নাই, তো যার এক্সপিরিয়েন্স তার থেকে নিবা। তো তুমি খুব সহজে মাত্র 300 400 টাকা, 400 টাকা, 300, আমরা মনে হয় 300 টাকা, 350 মনে হয় আমি এনরোল করছিলাম। তো এত কম টাকায় এতগুলো ক্লাস, এতগুলো মেন্টরশিপ, আবার যেখানে ভাইও সেকেন্ড টাইমার আমিও সেকেন্ড টাইমার, তো এটা পাওয়া আসলে এখন সম্ভবই না। এখন তুমি যে কোনো কোর্স কিনতে গেলে 2000 টাকা শেষ, এবং যদি অফলাইনে জিএসটির এক্সাম বেঁচে ভর্তি হয়, ওখানে তোমার 2500 শেষ। আমি 2500 টাকা দিয়ে যখন উদ্বাসে গেলাম ভর্তি হইতে, তখন 2500 টাকা, তা আমি 2500 টাকা না দিয়ে আমি বের হয়ে এসে পড়ছি। বের হয়ে দুইটা কোশ্চেন বুক মানে দুইটা মানে এমসিকিউ কোশ্চেন বুক কিনে নিয়ে এসে পড়ছি, একটা এক্সপেক্টেড আর একটা বিচিত্র, আমি ভর্তি হই নাই। আমি কিনে নিয়ে আইসা আমি নিজের মতো এক্সাম দিয়েছি, আমি সবগুলা দিছি, 50 50 100টাই দিছি আমি। তো লাস্টের সময় এসে যদি আমি 100টা এক্সাম দিই, মানে তখন আমার হাতে মনে হয় 1 মাস, কত, 2 মাস না, 2 মাস না, 1 মাস 15 20 দিন সময় আছিল। তো 1 মাস 15 20 দিন সময় 100টা এক্সাম দেওয়া, সলভ করা, তো চারটিখানি কথা ছিল না, তার মানে বুঝতে পারছি আমি কি পরিমাণ এক্সাম দিছি এবং কি পরিমাণ এফোর্ট দিছি। পরিশ্রমী তোমাকে হতেই হবে, কারণ এখানে কেউ সিট ছাড়ার নাই, কেউ সিট ছাড়বে না, কেউ হ্যাঁ এখানে শখের বিপ্রতীপ, বসে পরীক্ষা দিতে হবে। হ্যাঁ বিপ্রতীপ, একটা জিনিস ভালো আমার একটা পয়েন্ট মানে মনে করায় দিছে। যদিও আমাদের 3 মিনিট হাতে আছে, তো আমি বলে শেষ করে দিচ্ছি। দেখো, আমি আমার মেন্টরশিপ ক্লাস বলো, ইউটিউবে বলো, ফ্রিলি বলো, সবাইকে আমি একটা জিনিস বলি যে পরীক্ষা ঠিক আগ মুহূর্তে কিংবা 3 মাস আগে বা 4 মাস আগে, এবং যারা এখন পড়তেছো তাদেরকে আমি বলি যে অনলাইনে এক্সাম জীবনও দিবা না। আমি সবাইকে বলছিলাম যে মডেল টেস্ট কিনে নিয়ে এসে ওএমআর হচ্ছে বের করে নিয়ে এসে বসে বসে টাইম ধরে পরীক্ষা দিবে। তোমার কয়টা হইলে এটা কোনো ম্যাটারই করবে না, তুমি জাস্ট পরীক্ষা দিবা প্রতিদিন। সোজা হিসাব, তুমি প্রতিদিন পরীক্ষা দিবা, ওইখান থেকে যেগুলো ভুল হবে ওগুলো ঠিক করে নিবা। যে বিপ্রতিভে যেমনটা বললো, সে অনেক পরীক্ষা দিছে, এবং আমি আমি ডেম শিওর যে সে শুধুমাত্র পরীক্ষা দেওয়ার কারণে তার ভুলগুলো সে ধরতে পারছে, তাই না? তুমি নিশ্চয়ই যা একজনকে যা বলবা যে ভাই আমার কি প্রবলেম আপনি একটু বলে দেন, ভাই তো পিন না ভাই,
বর্তমানে বাজারে যে পীররা আছে, তো ওই পীর তো সবাই না, তাই না? তো ওই পীর তোমাকে বলে দিতে পারবে না যে অ্যাকচুয়ালি যে তোমার কোন জায়গায় প্রবলেম। হ্যাঁ, তো তোমার প্রবলেম তোমাকে খুঁজে বের করতে হবে। তো কেউ পীর না, ঠিক আছে? এগুলো সব ভন্ডামি ছাড়া আর কিছু না। তুমি তোমার প্রবলেমই খুঁজে পাবা। কিভাবে পাবা? প্রচুর পরীক্ষা দিবা, যেমনটা বিপ্রতীপ বললো। প্রচুর পরীক্ষা দিয়ে তুমি বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি তোমার কোন জায়গায় প্রবলেম। এখন পরীক্ষা কেমনে দিবা? একটা ফোন হাতে নিয়ে অনলাইনে 150 টাকা দিয়ে কোর্স কিনছো, অনলাইনে তুমি বলা যায় কি একটা প্রবলেম আছে, টাচ করে তুমি আনসার দিয়ে দিলা, ওরা বললো যে হয় নাই, শেষ। তো এইটা তো ভাই হবে না। তুমি পরীক্ষার হলে কি করবা? একটা বৃত্ত ভরাট করবা, টাইম নিয়ে নিয়ে একটা বৃত্ত তুমি পুরোটা ভরাট করবা। একটা সময়ের ব্যাপার আছে, তো ওই জিনিসটা তুমি কেন বাসায় করবা না, তাই না? তুমি ওই অনলাইনের ব্যাপারটা তো তুমি অফলাইনে পাবা না। তো অফলাইনে যেহেতু তোমাকে পরীক্ষা দিতে হয়, তাহলে অবশ্যই তোমার অফলাইন কেন্দ্রিক পড়াশোনাটা হতে হবে। সো আমি আবারও বলবো যে পড়াশোনার পাশাপাশি অবশ্যই অবশ্যই মডেল টেস্ট কিনে রাখবা এবং ওএমআর শিট কিনে রাখবা, যাতে করে তুমি বসলেই একটা পরীক্ষা দাও। পরীক্ষা দিলে তোমার অ্যাকচুয়ালি তোমার ওই ব্রেনের মধ্যে একটা সিগন্যাল যাবে যে ভাই আমাকে ওই সময়ের ভিতরে আমাকে 36 সেকেন্ডের মাধ্যমে আমাকে হচ্ছে একটা প্রবলেম সলভ করে দিয়ে আসতে হবে, এবং সাথে সাথে আমাকে হচ্ছে বৃত্তটা ভরাট করে দিয়ে আসতে হবে। তো এই বিষয়টা অবশ্যই অবশ্যই তুমি পরীক্ষার মাধ্যমে জানতে পারবা। তো আজকে এইটুকুই থাকলো, আমাদের সময়ও শেষ প্রায়। তো সামনে আমরা আশা করি বিপ্রতীপকে পাবো। সো আই থিংক বিদায় নিয়ে নেওয়ার জি পালা ভাই, চলে আসছে। ক্যাম্পাসে দেখা করবো ভাই, কিলো রোডে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ওকে, তাহলে আজকে এইটুকু থাকলো। আল্লাহ হাফেজ।